তো এখন এইখানে যেহেতু তোমার এইখানে কি বলছে প্রয়োজনীয় সমীকরণ সহ, সো অবশ্যই এটাকে আইনোলেশন পদ্ধতিতে সমাধান করে এটা দেখাইতে হবে যে এইখানে একটা মুক্ত আয়োডিন আসে। ওকে, এখন দেখো আমরা যদি এটাকে আইনোলেশন পদ্ধতিতে সমাধান করি, সো আমরা শুরুতে এখানে কি লিখবো? বিজারণ অর্ধ বিক্রিয়া। সো এখানে জারক হবে কোনটা বলো? পটাশিয়াম ডাইক্রো। হ্যাঁ, সো এখন আমরা যদি এখানে পটাশিয়াম ডাইক্রোমেটকে দর্শকয়ন ছাড়া লিখি, Cr2O7, এখানে কত হবে? 2 মাইনাস। ওকে, এখন যদি এগুলো রিভিশন দাও তাহলে এখন এখানে বলো দেখি এখানে কি উৎপন্ন হবে? এইখানে উৎপন্ন হবে হচ্ছে 2Cr3 প্লাস 7 পানি। হ্যাঁ, এটা হবে Cr3 প্লাস। আর এখন যদি এখানে দুইটা ক্রোমিয়াম আছে, এখানে দুইটা ক্রোমিয়াম, আর এইখানে অক্সিজেনের সমান সংখ্যক পানি, আর এইখানে বাম দিকে বাম দিকে কি হবে বলো? এইদিকে হবে 14 হাইড্রোজেন হুম, প্লাস 6 ইলেকট্রন। হ্যাঁ, 6 ইলেকট্রন। ওকে, আর এরপরে জারণ অর্ধ বিক্রিয়া। ওকে, তো জারণ অর্ধ বিক্রিয়া এখানে কে এখানে কে পার্টিসিপেট করবে? আয়োডাইড আয়ন। ওকে, কারণ এখানে পটাশিয়াম হবে তোমার দর্শক আয়ন, সো এটা বাদ দিলে আয়োডাইড আয়ন হয়। সো এটা এখান থেকে কি তৈরি করবে? আই হ্যাঁ, I2। সো এখন যদি দুইটা আয়োডিন, সো আমরা এখানে 2 দিব। সো এ যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করবে, একটা আয়োডাইড আয়ন, সো দুইটা মিলে দুইটা ইলেকট্রন ত্যাগ করে আয়োডিন 2 হবে। তো এটা যদি ফার্স্ট রিয়াকশন হয় আর এটা যদি সেকেন্ড রিয়াকশন হয়, দেন আমরা এখানে কি করব? 1 + 2 × 3 হইতে হবে। তাহলে এখানে হবে Cr2O7 2 মাইনাস, আর এইখানে 14 হাইড্রোজেন, আর এইখানে 6 ইলেকট্রন, আর এইখানে হচ্ছে 2 ক্রোমিয়াম 3 প্লাস 7 পানি। আর এটাকে 3 দ্বারা গুণ করলে এখানে 6 আয়োডিন মাইনাস 6টা ইলেকট্রন, আর এইখানে আছে 3 I2। ওকে, এখন এখানে কি আসতেছে? Cr2O7 2 মাইনাস, আর এইখানে 14টা হাইড্রোজেন, 6টা ইলেকট্রন বাদ, এইখানে আয়োডিন, আর এইখানে কি আছে? এইখানে আছে 2Cr3 প্লাস, এইখানে পানি, আর এইখানে 3 I2। ওকে, এখন দর্শক আয়ন যদি যোগ করি, ওকে, এখন এখানে দর্শক আয়ন যোগ করলে এখানে এখানে কি আসতেছে? পটাশিয়াম ডাইক্রোমেট। হ্যাঁ, এখানে আসবে পটাশিয়াম ডাইক্রোমেট, আর এখানে কি হবে? 7টা সালফিউরিক অ্যাসিড সেভেন হবে না? অনু ওকে, আর এইখানে কি অ্যাড হবে? এইখানে তো পটাশিয়াম অ্যাড হবে, 6Ki। আর আর এইখানে ডান দিকে বলো। হবে Cr2SO4 3। হ্যাঁ, Cr2SO4 3, বাট এইখানে যেহেতু অলরেডি দুইটা ক্রোমিয়াম হয়ে গেছে, তো সামনে আর 2 দেওয়ার দরকার নেই। আর
ধরো, আর এইখানে আছে 7 অনু পানি, 3 অনু আয়োডিন, আরেকটা এখানে এই যে কি আসবে, অবশ্যই একটা পটাশিয়াম সালফেট আসবে। ওকে, এগুলো তো সহজ, এগুলো আশা করি বুঝছো। এখন একটা জিনিস খেয়াল করো, তাও কিন্তু সমতা কিন্তু আসলে হয় নাই। কেন সমতা হয় নাই? কারণ তোমার ডান দিকে আছে 2টা পটাশিয়াম, এখানে খেয়াল করো, ডান দিকে মাত্র 2টা পটাশিয়াম, আর আর এখানে বাম দিকে কয়টা? বাম দিকে হচ্ছে 8। দুইটা। না না, 8। এই যে এইখানে 2টা, তোমার K2Cr2O7 এ 2টা, হুম আবার 6টা পটাশিয়াম আয়োডাইড, এখানে 2টা, 6টা, তাহলে মোট 8টা। আর ডান দিকে কয়টা? হুম মাত্র 2টা। তাহলে এদিকে 8টা আর হুম। এদিকে 2টা, তাহলে সমতা করার জন্য আমরা এখানে কত দিব? 4। চার। ওকে। আর আর কোথাও এই সমস্যা আছে কিনা ওইটা দেখো, আর বাকিগুলাতে ক্রোমিয়াম 2টা, আর সালফেট কয়টা? সালফেট হচ্ছে 7টা, এখানে 4টা আর 3টা। তোমার ক্রোমিয়াম সালফেট হচ্ছে 3টা, আর এইখানে পটাশ হলো 4টা। হ্যাঁ, বাকিগুলা এখানে ঠিক আছে। ওকে, তাহলে এটা আমাদের রিয়াকশনটা আসলো। তো এখন এই রিয়াকশনটা এখন তাহলে যে কি হবে, আয়োডোমিতি হবে। সো এখন আয়োডোমিতি এটা কিভাবে হইলো, এটা অবশ্যই লিখে দিতে হবে যে এইখানে তোমার আয়োডিনের লবণের সাথে একটা বিজারক পদার্থের বিক্রিয়ার মাধ্যমে মুক্ত আয়োডিন তৈরি হয়েছে না? এখানে কিন্তু মুক্ত আয়োডিন তৈরি হয়েছে। ওকে, সো এখন এই মুক্ত আয়োডিনটাকে ইউজ করে আমরা আবার এখানে তোমার এই যে এখন আয়োডোমিতের যে সেকেন্ড রিয়াকশনটা ওইটাও লিখতে হবে। সো আয়োডোমিতের তোমার সেকেন্ড রিয়াকশনটা মূলত কোন রিয়াকশন? এটা আয়োডিমিথি রিয়াকশন। সো এটা কিন্তু আয়োডিমিথি রিয়াকশন। এই এই রিয়াকশনটা অবশ্যই মুখস্থ থাকতে হবে। এখন দেখো, এখন আমাদের নর্মাল রিয়াকশনটা আসলে কি ছিল আয়োডিমিথির? 2 অনু সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের বিক্রিয়া, Na2 H4O6, আর 2 অনু সোডিয়াম আয়োডাইড। এটা ছিল না আমরা আগে যে শিখলাম আয়োডিমিথি রিয়াকশন? হুম ওকে, বাট এখন এইখানে আমাদের যে আয়োডোমিথির যে ফার্স্ট রিয়াকশনটা, এই যে আমরা যেটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করলাম, ওইখানে কয় অনু আছে আয়োডিন? 3 অনু। সো এইখানেও তোমাকে 3 অনু আয়োডিনই দিতে হবে। সো এখন তুমি যদি এখানে 3 অনু আয়োডিন দাও, তাহলে এর সাথে 3 গুণ হবে না? আচ্ছা, আমি এটা নেক্সট লাইনে লিখে দিই বাকিগুলা। এখন তুমি যদি এখানে 3 নিয়ে আসতে চাও, বাকিগুলোকেও কিন্তু 3 দ্বারাই গুণ করা লাগবে, তাহলে এটা হবে 6 অনু, এটা হবে 3 অনু, আর এটা হবে 6। এটা বুঝছো? বুঝছি। কারণ এইখানে আমাদের 3 অনু কিন্তু উৎপন্ন হয়েছে ফার্স্ট রিয়াকশনে, সো ফার্স্ট রিয়াকশনেরটাই আমরা এখানে ইউজ করব। সো এই জন্য সবগুলাকে 3 দ্বারা গুণ করে দিলাম। তাহলে তোমার এখানে ব্যাখ্যাটা হবে যে পটাশিয়ামের সরি আয়োডিনের লবণের সাথে আমরা একটা বিজারক পদার্থের বিক্রিয়ার মাধ্যমে মুক্ত আয়োডিন উৎপন্ন করে আবার ওই আয়োডিনটাকে আবার আরেকটা তোমার বিজারকের সাথে, না না সরি, আরেকটা জারক পদার্থের সাথে, এইখানে তোমার এখানে থায়োসালফেট এখানে কি অবস্থায় আছে? আমি উল্টাপাল্টা বলতেছি নাকি? তোমার তোমার প্রথম অবস্থায় এখানে এটা ছিল কি, জারক। মানে আয়োডোমিতি যে সংজ্ঞাটা বললাম না, এখানে সংজ্ঞাটা এখানে কি ছিল দেখি। সংজ্ঞাটা ছিল যে
একটা জারক পদার্থে, মানে এখানে জারক পদার্থটা এই যে কি ছিল ওই রিয়েকশনে, পটাশিয়াম ডাইক্রোমেট। একটা জারক পদার্থের নির্দিষ্ট দ্রবণের সাথে আমরা আয়োডাইড লবণ বিক্রিয়া করে মুক্ত আয়োডিন উৎপন্ন করছি। তারপরে আবার ওইটাকে ইউজ করে আমাদের একটা জানা ঘনমাত্রা, যেমন থায়োসালফেটের সাথে বিক্রিয়া করে আমরা আয়োডিনের পরিমাণ বের করছি। তো এখন যেহেতু এখানে এই দুইটা রিয়াকশন ইনভলভ, যেটা আয়োডোমিতি রিয়াকশনকে নির্দেশ করে, তাহলে এইখানে বিক্রিয়াটা এটা তোমার এই যে কি হবে, এটা হবে আয়ো, কি বলে লেখেন আগে, তাহলে এখানে রিয়াকশনটা হবে আয়োডোমিতি। ম্যাথটা ক্লিয়ার? হুম তাহলে আয়োডোমিতি হবে আমাদের অ্যান্সার। ওকে। আচ্ছা, এখন এইখানে টেস্ট পেপারের দুই একটা ম্যাথ নিয়ে আসছে, এগুলা আশা করি পারবা, এগুলা তো কঠিন কিছু না। আচ্ছা দেখো, এইখানে রেসিমিক মিশ্রণ, এটা জৈব রসায়নের, এটা আমরা এখন পর্যন্ত পড়ি নাই। দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক সবল হয় কেন, এটা পরিবেশ রসায়নে পড়ানো হয়েছে। বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে, বি পাত্রে হচ্ছে তোমার 50 ml সেমি মোলার, মানে এটার তোমার ঘনমাত্রা কত, 0.5 মোলার। সো এটা টিপিএম এ নিয়ে যেতে তো পারবাই। উদ্দীপকের দ্রবণ দ্বারা মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি, এগুলো আমি সলভ করাই দিব না, এগুলো জাস্ট দেখানোর জন্য। আইসোথার্মাসে কি, আইসোথার্মাসের সমষ্ণ রেখা, এখন সমষ্ণ রেখা, এটা এটা পাওয়া যায় বয়েলের সূত্রে। সো তোমার এই বয়েলের সূত্রের গ্রাফটা কিরকম ছিল, এইরকম না? সো এইটাকেই বলা হয় আইসোথার্ম বা সমষ্ণ রেখা। ওকে, তারপর গ্যালভানিক কোষে লবণ সেতু কেন ইউজ করা, এটা তড়িৎ রসায়নের, এটা আমরা পড়ি নাই। এ পাত্রে অক্সালিক অ্যাসিড যোগ করলে সংঘটিত রিডক্স বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। আচ্ছা, এ পাত্রে এটা কি, এটা কি করানো হয়েছে? এটা মেবি করানো হয় নাই না? আমরা যদি অক্সালিক অ্যাসিড ইউজ করি, এটা আমাদের বইয়ে হয়তো ছিল না। না না, এটা করানো হয়েছে তো। অক্সালিক অ্যাসিডের হইছে সংকেত জানো? মানে নাই। এটা হচ্ছে তোমার অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে H2C2O4। আচ্ছা, এটা চার্টের হুম মধ্যে কি লিখে দেওয়া কি আ- ছিল না? ছিল তো। ছিল। হুম, হ্যাঁ, এই যে H2C2O4। সো এর তো রিয়াকশন তো দেখানো হয়েছে, তো এখানে মূলত এই রিয়াকশনটাই, নতুন কিছু না। সো এখানে তোমার কার কার মধ্যে রিয়াকশন দেখানো লাগবে, KMnO4, এবং এখানে যেহেতু সালফিউরিক অ্যাসিড অ্যাড করছে, তার মানে এটা অ্যাসিড মিডিয়ামে KMnO4 এবং H2C2O4 এর রিয়াকশন আয়ন ইলেকট্রন পদ্ধতিতে। আর উদ্দীপকের পাত্রে লৌহ খণ্ডটির বিশুদ্ধতা। সো এখন এটা আশা করি পারবা। এখন এখন লৌহ খণ্ডটির বিশুদ্ধতা নির্ণয় করার জন্য তুমি এইখানে বি এবং সি পাত্রের মধ্যে রিয়াকশন দেখাই দিলে তাই হবে। সো এখানে কার কার মধ্যে রিয়াকশন হবে, ফেরাস সালফেট, কারণ লৌহ টুকরোকে তুমি যদি সালফিউরিক অ্যাসিড দ্রবণে দাও, এটা তোমার রিয়াকশনটা হবে এরকম। এই যে তোমার ঘ নম্বরের জন্য রিয়াকশনটা হচ্ছে ফেরাস সালফেট, জারক হিসেবে থাকবে পটাশিয়াম ডাইক্রোমেট, আর এইখানে অ্যাসিড মিডিয়াম হিসেবে সালফিউরিক অ্যাসিড। তো এটা আইন
ওকে, তো এটা এখন তো পারবাই আশা করি। So, এখন এখানে কি দেওয়া আছে, এইখানে তোমার, তুমি এইখান থেকে পটাশিয়াম ডাইক্রোমেটের মোল সংখ্যা বের করবে, এর 1 মোল সমান এর কত মোল হয়। তুমি সেইখান থেকে ধরো এর হচ্ছে যে 5 মোল সমান হইলো এর 2 মোল। তো আমার এটা আসলে অ্যাকচুয়ালি মনে নাই, তুমি এটা আইনস্টাইন পদ্ধতিতে সমাধান করলেই এটা পারবা। সো এর 2 মোল সমান এর 5 মোল, তাহলে এর এখানে তো যত মোল আছে সেখান থেকে ফেরাস সালফেটের মোল সংখ্যা প্রথমে বের করবা, তারপরে ফেরাস সালফেটকে ভাঙাবা। তাহলে 1 মোল ফেরাস সালফেট সমান 1 মোল কি হবে, Fe2+ আয়ন হবে না এটাকে ভাঙাইলে। হুম তাহলে এরপরে তুমি আবার, তাহলে ফেরাস সালফেটের মোল সংখ্যা যত হবে তার মানে তোমার Fe2+ এর মোল সংখ্যা তত হচ্ছে। তারপর সেখান থেকে আণবিক ভর দ্বারা গুণ করে ডাব্লিউ বের করবা। সো এখানে তোমার 2 গ্রাম দেয়া হয়েছে, তুমি এখান থেকে বের করে দেখবা যে 2 গ্রামের থেকে যদি কম আসে তাহলে লোহার টুকরাটা কি অবিশুদ্ধ, কারণ এখানে লোহা বাদে অন্যান্য পদার্থ আছে। আর যদি 2 গ্রামই আসে তাহলে এটা কি হবে, বিশুদ্ধ হবে না। তোমার কিন্তু এখানে মানে তোমার আহ শুধু বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ সেটা জানতে চাই, তোমার কিন্তু ভেজালের পরিমাণ জানতে চাই না। ভেজালের পরিমাণ যদি জানতে চাইতো তাহলে আমরা আগের ম্যাথটা যেভাবে করলাম ওইভাবে করতাম। বাট তোমার কাছে যে just জানতে চাইছে এটা বিশুদ্ধতা, মানে বিশুদ্ধ হবে নাকি অবিশুদ্ধ হবে। যদি 2 গ্রামের চেয়ে কম হয় তাহলে অবিশুদ্ধ, আর যদি 2 গ্রাম হয় তাহলে বিশুদ্ধ। বুঝছো? হুম। পারবা তো এগুলা করতে? আর তো এরপরে তুমি আরো, এই টেস্ট পেপার তো তোমার কাছে আছে, এখান থেকে দেখবা, তাহলে আরো এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন আমরা নির্দেশক নিয়ে একটু পড়াশোনা করি। আচ্ছা ওয়েট, আমি এগুলো ডিরেক্ট এগুলো বই থেকেই পড়াই, নাহলে লিখে দিলে আবার অনেক টাইম লেগে যাবে। সো এত কিছু আমাদের দরকার নাই আসলে। একটু ওয়েট করো। হুম, ওকে, এখন এখানে খেয়াল করো, টাইট্রেশন। তো টাইট্রেশন প্রক্রিয়া কি এটা আগে তো পড়ানো হয়েছিল। আর আর প্রশমন বিন্দু সম্পর্কে পড়ানো হয়েছিল। তো এখানে তো প্রশমন বিন্দু এখানে কি ছিল, যে বিন্দুতে বা যে পয়েন্টে গিয়ে নির্দেশক তার বর্ণ পরিবর্তন করে। ওকে, এখন এখানে আমাদের টাইট্রেশন মূলত টাইট্রেশন হচ্ছে যে একটা হচ্ছে জারণ বিজারণ আর একটা হচ্ছে এসিড ক্ষার। সো আমরা এখানে মূলত এসিড ক্ষার এই প্রশমন বিক্রিয়ায় শিখবো। এখন এসিড আর ক্ষারের
বিক্রিয়া নর্মালি এখানে কি উৎপন্ন হয়? অ্যাসিড, বেস, এখানে উৎপন্ন হয় সল্ট এবং পানি। সো এখন এইখানে তোমার প্রশমন বিন্দু বলতে কোন বিন্দুটা বোঝায়, মানে তোমার এইখানে তারা রিয়েকশন করতে করতে যখন অ্যাসিড এবং বেস এখানে দুইটাই তোমার নিউট্রাল হয়ে লবণ উৎপন্ন হবে, মানে দ্রবণের মধ্যে অ্যাসিড ধর্ম থাকবে না অথবা ক্ষার ধর্ম থাকবে না। ওই তোমার যে পার্টিকুলার যে পয়েন্ট, ওইখানে গিয়ে নির্দেশক তার বর্ণ পরিবর্তন করবে এবং ওইটাকে বলা হয় প্রশমন বিন্দু। সো এখানে প্রশমন বিন্দুর জন্য বিভিন্ন পিএইচ এর মান আছে, সো এগুলো আমাদের জানতে হবে। ওকে, সো এখন এই রিয়েকশনটা চার প্রকারের আছে। স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেজ। এখন দেখো, এটা সবল অ্যাসিড এবং সবল ক্ষারের বিক্রিয়ায়। এখন এখানে কিছু গ্রাফ মনে রাখতে হবে। ওকে, এদিক বরাবর হচ্ছে আমাদের পিএইচ এর মান, আর এদিক বরাবর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা। মানে এইটা আমরা একটা অ্যাসিড দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডকে অ্যাড করতেছি। এইখানে আমরা যেটা কাজটা করব, এইখানে অ্যাসিড দ্রবণে একটু ধরো, নেটের প্রবলেম করতেছে বারবার, বুঝতেছে। ওকে, সো এইখানে আমরা যদি অ্যাসিড দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, এখন অ্যাসিডের পিএইচ কম থাকে না বেশি থাকে? বলো। বলো। ও কি উত্তর হবে? না, আমি বললাম যে অ্যাসিডের পিএইচ এর সীমা এই যে কত। 7 পর্যন্ত। হুম। আর ক্ষারের? 7-এর উপরে। হ্যাঁ, ক্ষার আছে 7 থেকে 14। ওকে, সো এখন এইখানে তুমি অ্যাসিড দ্রবণের মধ্যে তুমি যদি ক্ষার যুক্ত করতে থাকো, তাহলে এটার অ্যাসিড কি ধীরে ধীরে বৃদ্ধি পাবে না? না সরি, মানে হুম। তোমার এটা তোমার অ্যাসিড, একটা অ্যাসিড দ্রবণের মধ্যে তুমি যদি ক্ষার যোগ করো তাহলে পিএইচ কি হবে? পিএইচ হচ্ছে এখানে ধীরে ধীরে বৃদ্ধি পাবে। সো এমন একটা পয়েন্টে গিয়ে দেখা যাবে যে ওই পয়েন্টে গিয়ে তোমার অ্যাসিড এবং ক্ষারের পরিমাণটা সমান হয়ে গেছে। তো এখন এখন তাহলে এখানে তোমার সবসময় তো সমান হলেই যে তোমার প্রশমিত হবে তা না। যেমন আমি যদি
HCl এবং যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেই, তাহলে দেখা যায় যে এর 1 মোল 1 মোল করেই লাগে। তাহলে তোমার এর 1 মোলের সাথে যদি এর 1 মোল থাকে, মানে একটা একটা দ্রবণের মধ্যে তোমার এখানে 1 মোল HCl আছে। এখন তুমি অ্যাড করতেছো সোডিয়াম হাইড্রোক্সাইড, যে পয়েন্টে গিয়ে তোমার 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হয়ে যাবে, ওই পয়েন্টে এটা কি হবে বলতো, বিক্রিয়াটা কিন্তু তোমার প্রশমিত হয়ে যাবে। তুমি যদি এরপর আরো সোডিয়াম অ্যাড করো, সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন কিন্তু এটা হয়ে যাবে ক্ষারীয়। সো আবার আমি যদি সালফিউরিক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া নেই, সোডিয়াম সালফেট প্লাস পানি, তাহলে আমার এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সামনে এখানে কত দেওয়া লাগতেছে? 2 না? তাহলে এইখানে আমার আছে 1 মোল সালফিউরিক অ্যাসিড আর 2 মোল সোডিয়াম অ্যাসিড। তাহলে পাত্রের মধ্যে যদি তোমার ইয়া থাকে, সালফিউরিক অ্যাসিড থাকে 1 মোল, আর তুমি যদি এখানে অ্যাড করতে থাকো সোডিয়াম হাইড্রোক্সাইড, এখন তুমি যদি এর সমপরিমাণ অ্যাড করো, যে মানে তুমি যদি 1 মোল অ্যাড করো, তখন কি দ্রবণটা প্রশমিত হবে? তুমি যদি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করো সালফিউরিক অ্যাসিডের দ্রবণে, তাহলে কি দ্রবণটা কি প্রশমিত হবে? না। এটা তো প্রশমিত হবে না। তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল সালফিউরিক অ্যাসিডের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড লাগতেছে 2 মোল, তাহলে তোমাকে 2 মোল দিলে তখন দ্রবণটা গিয়ে এখানে প্রশমিত হবে। মানে সবসময় এটা জরুরি না যে অ্যাসিডের পরিমাণ এবং ক্ষারের পরিমাণ সমান হলে যে দ্রবণটা প্রশমিত হবে, তা না। এটা তাদের মোল সংখ্যার অনুপাতের উপরে ডিপেন্ড করে। তো বুঝছো? বুঝছি। ওকে, তাহলে এখন ওয়াই অক্ষ বরাবর পিএইচ দিলাম, আর একটা অ্যাসিড দ্রবণে এক্স অক্ষ বরাবর সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা দিলাম। তাহলে এখানে কি হবে বলতো, যখন একটা পাত্রের মধ্যে শুধুমাত্র যখন HCl ছিল, তখন হয় এই দ্রবণটার পিএইচ এইখানে কত থাকতে পারে, 1 2 অথবা তোমার 3-এর মধ্যে থাকতে পারে। কারণ HCl অথবা সালফিউরিক অ্যাসিড এরা হচ্ছে খুবই শক্তিশালী অ্যাসিড। তার মানে পিএইচ এর মান যত কম হয়, HCl তত শক্তিশালী। এগুলা কি জানো? উম, পিএইচ এর মান না। যত কম, অ্যাসিড হচ্ছে তত শক্তিশালী। কারণ তোমার পিএইচ এর মান এখানে বৃদ্ধি পাওয়া মানে কি বলতো, এইটা তোমার ধীরে ধীরে ক্ষারীয় দ্রবণের দিকে যাইতেছে না। কারণ ক্ষারীয় দ্রবণের পিএইচ তো হুম 7 থেকে 14। তার মানে পিএইচ যত হুম বাড়বে, এইখানে অ্যাসিডের পরিমাণ কমতেছে, ক্ষারের পরিমাণ ধীরে ধীরে বাড়তেছে। তার মানে পিএইচ যত বাড়বে, অ্যাসিডের তীব্রতা তত কমবে। পিএইচ যত কম, মানে সেইখানে অ্যাসিডের পরিমাণ কম, সরি বেশি। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন আমরা যখন শুরুতে শুধুমাত্র HCl থাকবে, তখন তার পিএইচ 1 2 3-এর মধ্যেই থাকবে, কারণ আমাদের শক্তিশালী যেগুলো অ্যাসিড সেগুলোর পিএইচ 1 1 থেকে 3-এর মধ্যেই থাকে। ওকে, এরপরে তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা শুরু করলা, তখন কি হবে? তখন হচ্ছে পিএইচ তোমার ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ওকে, সো এখন এখানে গ্রাফটা এইভাবে মনে রাখতে হবে। এখানে তোমার ধরো যে প্রথমে, যেহেতু এটা শক্তিশালী অ্যাসিড, পিএইচ 1 ছিল, 1 থেকে তুমি যত সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতেছো, পিএইচ বাড়তেছে, পিএইচ বাড়তেছে। এখন এইখানে পিএইচ তোমার বাড়তেছে বাড়তেছে, ঠিক আছে। বাট এখন ধরো যে এটা তোমার পিএইচ 4-এ আসলো। হ্যাঁ, পিএইচ তোমার 4-এ আসলো। এখন এইখানে আসার পরে যদি এই দ্রবণটা যদি প্রশমিত হয়ে যায়, এবং এইখানে যে নির্দেশকটা ইউজ করা হয়েছে, এই নির্দেশক গুলার বর্ণ পরিবর্তনের একটা সীমা আছে। ওকে, যেমন এইখানে আহ সবল অ্যাসিড এবং সবল ক্ষারের ক্ষেত্রে যে নির্দেশকগুলো ইউজ করা হয়, এগুলো মুখস্থ রাখতে হবে। এখানে নির্দেশকগুলো আছে ফেনল, ফেনল ফেলিন, আর একটা হচ্ছে মিথাইল অরেঞ্জ মেবি,
যাই হোক, এটা মিথাইল অরেঞ্জ। ওকে। এদের বর্ণ পরিবর্তনের একটা সীমা আছে। এরা হচ্ছে 4 থেকে 10 পিএইচ এর মধ্যে বর্ণ পরিবর্তন করে। ওকে, তার মানে যখন পিএইচ তোমার 4 থেকে, ধরো যে 8 অথবা 9-এর ঘরে, এই ঘরে, এইখানে এটা বর্ণ পরিবর্তন করবে। সো এদের পরিবর্তনের যে সীমাটা, এইখানে তোমার কি হবে বলো তো, এখানে পিএইচ এর হঠাৎ করে একটা বৃদ্ধি ঘটবে। এখন এখানে পিএইচ এর হঠাৎ করে একটা বৃদ্ধি ঘটবে। এখানে কেন পিএইচ এর হঠাৎ একটা বৃদ্ধি হয়, এটা রিজন হচ্ছে যে, মানে যখন এইখানে তোমার দ্রবণটা যখন প্রশমিত হয়ে যাবে, তখন এইখানে কি হবে, এখানে অ্যাসিড দ্রবণও থাকবে না, ক্ষারীয় দ্রবণও থাকবে না। তার মানে দ্রবণটা যদি তোমার প্রশমিত হয়ে যায়, তাহলে এটার পিএইচ তোমার কতর কাছাকাছি চলে যাবে হুট করে, একদম ডিরেক্ট কিন্তু 7-এর কাছাকাছি চলে যাবে। এটা বুঝছো? কারণ প্রশমিত দ্রবণের পিএইচ কত হয়? 7 হয় না? হুম। তো এটার পিএইচ কিন্তু এক লাফে 7-এর কাছাকাছি চলে যাবে। সো এখন এইখানে তোমার যেটা স্ট্রিট লাইন হবে, এটা হবে এদের বর্ণ পরিবর্তনের যে সীমা, ওই সীমার মধ্যে এখানে স্ট্রিট লাইনটা দিতে হবে। এরপরে আবার তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে থাকো, এর পরবর্তীতে মানে প্রশমিত হওয়ার পরে যদি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করো, এইখানে পিএইচ কি হবে বলো তো, 7 থেকে আবার ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে তোমার 14-র দিকে যাবে। এটা বুঝছো? হুম, বুঝছি। এইখান থেকে পিএইচ আবার বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে এইটা 14 পর্যন্ত যাবে। এই যে এটা তোমার তখন এটা 14 পর্যন্ত চলে যাবে। ওকে। আর এখানে 7, এটা হচ্ছে আমাদের প্রশমন বিন্দু। যে ধরো তোমার যেখানে পিএস হচ্ছে 7, এটা হচ্ছে প্রশমন বিন্দু। ওকে, এই গ্রাফটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে। আচ্ছা, এখন এখন খেয়াল করো, এখন আছে দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার। দুর্বল অ্যাসিড মানে উইক অ্যাসিড, এন্ড স্ট্রং বেস। ওকে। দুই। তো এইদিকে হচ্ছে পিএইচ আর এইদিকে হচ্ছে আমাদের যোগ করা সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে। সো উইক অ্যাসিডের পিএইচ থাকে তোমার নর্মালি 3-এর কাছাকাছি, বা 3-এর একটু বেশি আর কি। মানে 1-2 থাকলে এগুলা সবচেয়ে আর কি শক্তিশালী অ্যাসিড হয়। সো এখন যদি উইক অ্যাসিড হয়, সো এটা আমরা 4-এর কাছাকাছি যদি এটা এখানে যদি ধরে নেই, সো এইখানে কি হবে, এখানে হচ্ছে এদেরও পিএইচ ধীরে ধীরে বৃদ্ধি পাবে, পিএইচ ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ওকে। এখন
এদের ক্ষেত্রে আবার এক ধরনের নির্দেশক ইউজ করা হয়, যেটা এদের ক্ষেত্রে নির্দেশক হচ্ছে ফেনলফথেলিন। আচ্ছা, এগুলা একটু মানে লাগতে পারে, একটু মানে কনফিউজিং আর কি, বাট মনোযোগ দিয়ে খেয়াল করলে শেষ পর্যন্ত বুঝতে পারবো আশা করি। সো এখানে এদের জন্য নির্দেশক হচ্ছে ফেনলফথেলিন এবং থাইমল ব্লু। এগুলো নাম মুখস্থ রাখতে হবে কিন্তু, যে কার জন্য নির্দেশক কোনটা। ওকে। আর এদের বর্ণ পরিবর্তনের যে সীমা, এদের বর্ণ পরিবর্তনের সীমা হচ্ছে 8 থেকে 10 পিস। পিসের 8 থেকে 10-এর মধ্যে এরা বর্ণ পরিবর্তন করে। তাহলে এই এই গ্রাফটা 8 পর্যন্ত ধীরে ধীরে বৃদ্ধি পাবে আরেকটু। হ্যাঁ, এই যে যখন 8-এ আসবে, 8 থেকে 10। ওকে, তাহলে 8 থেকে এখানে 10 পর্যন্ত এইটা হবে একটু স্ট্রেট লাইন, এদের এই বর্ণ পরিবর্তনের যে সীমাটা। এরপরে এরপরে তুমি যদি আরো সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, পিএইচ আরো ধীরে ধীরে বৃদ্ধি পাবে, বুঝছো? হুম ওকে। আচ্ছা, আচ্ছা, একটু ধরো। ওকে। সো তো এটা হইলো। আর এইখানে একটা জিনিস, এইখানে তোমার প্রশমন বিন্দুতে পিএইচ এখানে হবে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেজের ক্ষেত্রে। এখানে তার প্রশমন বিন্দুর পিএইচ হচ্ছে 7। আর এইখানে যেহেতু অ্যাসিডটা উইক আর ক্ষারটা হচ্ছে স্ট্রং, সো এখানে তো প্রশমন বিন্দুর পিএইচ হবে, এটা হচ্ছে 7-এর থেকে বড়, এটা হবে গ্রেটার দ্যান 7। এগুলো মনে রাখবা। আর যদি তোমার যদি অ্যাসিডটা